নমস্কার, আমি দেবারতী দাশগুপ্ত আর আপনারা দেখছেন আজকে দ্য বিগ স্টোরি। 24-এর লোকসভা নির্বাচনের পর 2026-এর বিধানসভা নির্বাচন, বাংলার বুকে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। দীর্ঘ 1.5 দশকের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে গত 9ই মে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণের পর থেকেই রাজ্য রাজনীতির চাকা ঘুরতে শুরু করেছে এক অভাবনীয় গতিতে। যে কালীঘাট এতদিন ছিল ক্ষমতার অলিন্দে, যে হরিশ মুখার্জি রোড বা ক্যামন স্ট্রিট থেকে নিয়ন্ত্রিত হতো গোটা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ভাগ্যরেখা, আজ সেখানেই ঘনিয়ে এসেছে চরম সংকটের মেঘ। রাজ্যের ক্ষমতার এই পট পরিবর্তনের ঠিক পরেই গত 9ই মে নিজের স্যান্ডেলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তথাকথিত আক্রান্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, কোথায় কি ঘটছে আমায় সরাসরি জানান, আমি আমার সাধ্যমতো পাশে দাঁড়াবো। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, যিনি গোটা রাজ্যের আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছিলেন, আজ তিনি নিজেই এক নজিরবিহীন আইনি ও প্রশাসনিক সাঁড়াশি আক্রমণের মুখে। রাজনৈতিকভাবে তিনি কার্যত গৃহবন্দী বা ধরুন অন্তরালে, ঠিক তখনই আইনি পথে তার অঘোষিত সাম্রাজ্যের ভিত নড়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বহু চর্চিত বাসভবন শান্তিনিকেতন এবং তার পরিবারের একাধিক সম্পত্তির ওপর কলকাতা পুরসভার পাঠানো জোড়া নোটিশ ও চিরুনি তল্লাশি। তদন্তের গতিপথ এবার সরাসরি এগোচ্ছে শান্তিনিকেতন অভিমুখে। আপনি প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা পুরসভার সূত্রে খবর, তৃণমূলের যুবরাজ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি নির্দিষ্ট ঠিকানায় অবৈধ নির্মাণের অভিযোগে জোড়া নোটিশ পাঠানো হয়েছে। এই 2টি ঠিকানায় কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। প্রথম ঠিকানা 121 কালীঘাট রোড। এই বাড়িটিতে প্ল্যান বহির্ভূত এবং বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। পুরসভার নথি অনুযায়ী এই বাড়িটি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে নিবন্ধিত। দ্বিতীয় ঠিকানা 188 হরিশ মুখার্জি রোড। কলকাতা পুরসভার নথিতে এটি লিপস অ্যান্ড বাউন্সের অফিস হিসেবে উল্লেখ থাকলেও রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের কাছে এই বহুতলটি অত্যন্ত পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বিল্ডিং এটি। কলকাতা পুরসভার কর্মীরা সরাসরি এই বাড়িতে ঢুকে পড়ল, দিয়ে এলো নোটিশ। পুরো আইনের 401 ধারায় এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বয়ান অত্যন্ত কড়া। সেখানে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে, এই 2টি বাড়ির ভেতরে যদি কোনো নকশা বহির্ভূত বা অবৈধ নির্মাণ থেকে থাকে তবে আগামী 7 দিনের মধ্যে নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে। আর যদি না ভাঙা হয়, তবে কেন ভাঙা হচ্ছে না তার সন্তোষজনক কারণ দর্শাতে হবে। অন্যথায় নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কলকাতা পুরসভা নিজেই বুলডোজার নামিয়ে সেই বেআইনি অংশ গুঁড়িয়ে দেবে এবং সেই ভাঙার যাবতীয় খরচ আইন মোতাবেক আদায় করা হবে বাড়ির মালিকের পকেট থেকেই। আপনার পকেটে অনেক টাকা ঢুকেছে গত 15 বছর ধরে। গরু চুরি, কয়লা চুরি, বালি পাচার, কি নেই সেখানে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, সেখানে যত কাটমানি তুলেছেন আপনি এবং আপনার সাগরেদরা, সব টাকা আছে তো আপনার পকেটে। সেখান থেকেই দেবেন কিছু টাকা যদি না সময় ভাঙা হয়। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে পুরসভার নোটিশ দেওয়া, এটা শুধুমাত্র 2টি নোটিশ বা 2টি বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। তদন্তের জাল বা স্ক্যানার আরো অনেক দূর বিস্তৃত। কলকাতা পুরসভার সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের মোট 17টি ঠিকানায় পুরসভার নোটিশ পৌঁছে গিয়েছে। এই তালিকায় রয়েছেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের পারিবারিক কর্পোরেট সংস্থা হিসেবে পরিচিত দ্য গ্রেট লিপস অ্যান্ড বাউন্স। চলুন একটু দেখি কোন কোন ঠিকানা কলকাতা পুরসভা এই নোটিশ পাঠালো, কি রয়েছে সেই নোটিশের অন্তরে। প্রথম 188, যেটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের, হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সে একটি নোটিশ গেল। লিফট কেন আছে এই বাড়িতে? এসকেলেটর কেন আছে এই বাড়িতে?
বৈধ এগুলো, এর অনুমতি রয়েছে, বিল্ডিং প্ল্যান তলব করা হয়েছে। দ্বিতীয় যে ঠিকানাটি 119 কালীঘাট রোড, লিফটস অ্যান্ড বাউন্স, আবারও সেখানে একটি নোটিশ, 401 ধারায় অবৈধ নির্মাণ 7 দিনে ভাঙার নোটিশ। 3 নম্বর 121 কালীঘাট রোড, লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায় এবং লিফটস অ্যান্ড বাউন্স, মোট 7টি নোটিশ গেছে। 5টি তার মধ্যে লিফটস অ্যান্ড বাউন্সের নামে, একটি যৌথ নামে, একটি এককভাবে লতা বন্দ্যোপাধ্যায় নামে। 4 নম্বর ঠিকানা প্রেমেন্দ্র মিত্র সরণি, এই সরণি যেমন প্রাক্তন হরিশ চ্যাটার্জি স্ট্রিট, পরিষ্কার করে বললে বাংলার মানুষ রিলেট করতে পারবেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, দুজনের নামে 3টি ভিন্ন প্রাঙ্গণ, 46B, 29A, 29C, মোট 5টি নোটিশ পাঠানো হয়েছে এই রাস্তায়, এই গলিতে, এই ঠিকানায়। 5 নম্বর ঠিকানা ওস্তাদ আমির খান সরণি, লিফটস অ্যান্ড বাউন্স, আবারও সংস্থার অফিসের ঠিকানা এটা, আর সেখানে অবৈধ নির্মাণ করা হয়েছে সেই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। 6 নম্বর ঠিকানায় আসি, পণ্ডিতিয়া রোড, লিফটস অ্যান্ড বাউন্স, সংশ্লিষ্ট যে অ্যাসেট রয়েছে এখানে দুটো নির্দিষ্ট ঠিকানায় বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং প্ল্যান বহির্ভূত নির্মাণ হয়েছে এখানে, এমনটাই ওই নোটিশে উল্লেখ রয়েছে। পুরসভার এই অল আউট অপারেশন, প্রতিটি নোটিশ জারি করা হয়েছে কলকাতা পুর আইনের 401 ধারায়। পুরসভার কর্তারা স্পষ্ট জানতে চেয়েছেন এই সমস্ত বহুতল বা আবাসন নির্মাণের সময় যে মূল বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছিল তার আসল কপি কোথায়? সেই অনুমোদিত কপির বাইরে গিয়ে কি অতিরিক্ত বা অবৈধ নির্মাণ করা হয়েছে? যদি বাড়তি নির্মাণ হয়ে থাকে তবে তার জন্য পুরসভার স্পেশাল বিল্ডিং কমিটির কাছ থেকে কোনো আগাম অনুমতি নেওয়া হয়েছিল কি? তার যাবতীয় বৈধ নথিপত্র সশরীরে পুরসভায় গিয়ে জমা দিতে হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন বিল্ডিং। এই বিল্ডিং এ ভেতরে কি আছে জানি না, কিন্তু বাইরে সাধারণ মানুষ পথ চলতে পারতেন না। 3 থেকে 4টি রুটের বাস এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বয়ং এখানকার মানুষজনের বক্তব্য অনুযায়ী স্বয়ং ভগবান থাকলেও এত কড়াকড়ি থাকে না। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়িতে উনি থাকেন, সেই বাড়ির বাইরে আঁটোসাঁটো এমন নিরাপত্তা ব্যবস্থা যে মাছি গলে না। কেন এই নিরাপত্তা ব্যবস্থা ছিল? কারণ সব চুরির টাকা ওখানে গিয়ে জমেছে। এ কথা সাধারণ মানুষ বলছেন আজকে মুক্ত ভয়হীনভাবে। এখানে শুধু দেওয়াল বা শুধু ছাদ নয়, ভবনের ভেতরে যে বিলাসবহুল লিফট এবং এসকেলেটর বা চলন্ত সিঁড়ি বসানো রয়েছে তা স্থাপনের জন্য পুরসভা এবং দমকলের প্রয়োজনীয় ছাড়পত্র বা লাইসেন্স নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাবতীয় নথিপত্র নিয়ে অবিলম্বে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে দেখা করার নির্দেশ। আইন মোতাবেক যদি কাজ না হয়ে থাকে তবে পুরসভা কঠোর পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দেরি করবে না। আর এবার শুরু হয়েছে কাউন্সিলর বা বড় চেয়ারম্যানদের উপর প্রেশার ক্রিয়েট করা। খুব স্বাভাবিক, সেটা তো হবেই, কারণ যে যে জায়গায় বেআইনি নির্মাণগুলো হয়ে রয়েছে সেই সমস্ত জায়গায়, বেশিরভাগ জায়গায় তৃণমূলের কাউন্সিলররা রয়েছেন, বড় চেয়ারম্যানরা রয়েছেন, আর তারা এখন মারাত্মক প্রেশারে, মারাত্মক চাপের মুখে। কারণ দল চাপ দিচ্ছে, হ্যাঁ আমার অবৈধ বাড়ি ওখানে রয়েছে, তুমি যা করার করবে, বাড়ি যেন কেউ ভাঙতে না পারে। পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন এরা। যেমন ধরুন 9 নম্বর বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস কি বলছেন চাপের কাছে, দেখুন। এই যে ফন্ডটা, প্রেসারটা যেটা এসছে, এটা কি মেয়রের তরফ থেকে এসছে, নাকি পুরসভার বিল্ডিং বিভাগের যিনি মেয়র পরিষদ তার তরফ থেকে এসছে, নাকি পুরোপুরি দলের তরফ থেকে এসছে? এইটা পুরোপুরি দলের তরফ থেকে এসছে, পুরোটাই দলের তরফ। রাজ্য স্তরের নেতৃত্বদের তরফ থেকে নাকি? একদম একদম অপসারীর তরফ থেকেই এসছে এটা, এই প্রেশারটা, এই চাপটা। তাই এই চাপের কাছে আমি নিজের মাথা নত করতে পারি। মেয়রকে জানালেন না যে আপনাকে এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমি কাজ করতে আমি এটা সম্পূর্ণভাবে, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। এইটার জন্য মনে আমার কারোর কাছে আলোচনা করার বা কাউকে জিজ্ঞেস করে আমার পদত্যাগ করা উচিত ছিল আমি মনে করিনি। এটা আমি মনে করেছি যে না, এটা ভুল, এটাকে আমাকে এই জায়গাটা থেকে নিজেকে সরানো উচিত। যতক্ষণ না আমি এটা ইস্তফা পত্রটা পাঠিয়েছি, তার আগে অবধি, তার আগের দিন রাত অবধি অনেক জায়গা থেকেই ফোন এসছে, দলের তরফ থেকেই ফোন এসছে, কিন্তু কালকে যখন ইস্তফাটা দিয়েছি, আমি পাঠিয়েছি, তখন তারপর থেকে আর কেউ কোনো ফোনও আসেনি। দেখুন, একে একে এখন মুখ খুলবেন সবাই। এটা শুধু এই 9 নম্বর বড় চেয়ারম্যানের এই বক্তব্য নয়, আগামী দিনে কত কঠিন পরিস্থিতি তৈরি হবে যে যারা এতদিন স্পিকটি নট, চুপ করে থেকেছে, এত দুর্নীতি হয়েছে, এত লোকের, এত মানুষের
কান্না, তাদের রক্ত, এই সমস্ত কিছুর ওপরে এই অবৈধ নির্মাণগুলো হয়েছে, তখন এই বড় চেয়ারম্যানরা কি করছেন? চুপ করে বসেছিলেন। আজকে ফিরহাদ হাকিম সামনে আসছেন, আজকে মেয়র হিসেবে উনি যে বক্তব্যগুলো রাখছেন, আজকে বাংলার মানুষ এই কথাগুলো বিশ্বাস করে, ভরসা করে। একজন মেয়র তিনি জানতেন না, একজন কাউন্সিলর তিনি জানতেন না, একজন বড় চেয়ারম্যান তিনি জানতেন না যে তার এলাকায় অবৈধ নির্মাণ একের পর এক হয়ে চলেছে। আর হঠাৎ করে আজকে কলকাতা পুরসভা এত সক্রিয়। এই কলকাতা পুরসভার আকস্মিক এবং তীব্র সক্রিয়তা, এর রাজনৈতিক সূত্রপাত কিন্তু আগে হয়েছে। রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কামাক স্ট্রিটে সেই বর্দান মার্কেটের সামনে দাঁড়িয়ে কি বললেন? একজন একজন করে দুর্নীতিগ্রস্তদের নাম করছেন, তিনি তীব্র হুঙ্কার দিচ্ছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে সবার হিসেব বুঝে নেওয়া হবে। তুরি সম্পত্তির হিসেব বুঝে নেবেন তিনি। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? দুর্নীতিবাজদের বিন্দুমাত্র রেয়াত করা হবে না, অন্যায় করলে ঠাঁই হবে সংশোধনাগারে। देखो म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बोस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, আর তারপরে অনেকের হাঁটু কাঁপছে। দেখুন এতগুলো বিষয়ে সামনে আসছে, এই যে এতগুলো দুর্নীতি, এতগুলো বেআইনি নির্মাণ, এতজনের সম্পত্তি, এত কিছু নিয়ে কথা হচ্ছে, কারোর মুখে কিন্তু টু শব্দ নেই। কোথায় তারা কি জানি। বিজেপির বিধায়ক তথা কাউন্সিলর সজল ঘোষ, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে দেখুন। কার 24টা, কার 25টা, কার 90টা, মানে হয় গন্ডা ধরে, নয় ডজন ধরে ওদের সম্পত্তি। কার 90টা, ভয়ঙ্কর ব্যাপার। কার 24টা 25টার নিচে কারো সম্পত্তি নেই। আরে এদের তো হাওয়াই চটি, হাওয়াই চটি, কত কি বলতো হাওয়াই চটি। 30 টাকার শাড়ি, 300 টাকার শাড়ি, 100 টাকার চটি। আমিও কালকে থেকে 100 টাকার চটি আর 300 টাকার হাওয়াই চটি পরবো যদি আমার 24টা প্রপার্টি হয়। খারাপ কি আছে? বুড়ো বয়সে না হয় 10 বছর জেলে কেটে নেবো, চলবে না? সুলভ কমপ্লেক্স বানানো হবে, সব কটা সুলভ কমপ্লেক্স হবে, চিড়িয়াখানা হবে, এইসব হবে। সজল ঘোষ বরাবরই মজা করে কথা বলতে ভালোবাসেন, আর যে কথা বলছেন সেটা কিন্তু এখানে খুব একটা মজার পর্যায়ে নেই। কিন্তু যাদের নিয়ে কথা হচ্ছে, যাকে নিয়ে কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে যিনি তৃণমূল কংগ্রেস দলটারই সর্বনাশ করেছেন, ক্ষমতা গেলেও তার দাদাগিরি কমেনি, এখনো অভিষেকের হম্বিতম্বিও কমেনি। বাড়ি ভাঙলে তখন ভাঙবে কি দম্ভ? আসবে হয়তো এমন দিন যেদিন বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে বাড়িটা, চোখের সামনে দেখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার লিফট, তার এসকেলেটার সব ভেঙে ভেঙে পড়ছে, মানুষের চোখের জলে তৈরি এই ইমারত গুড়িয়ে যাচ্ছে, আর তার সঙ্গে গুড়িয়ে যাচ্ছে অভিষেকের দম্ভ, অহংকার, ডোন্ট কেয়ার মানসিকতা। সেই দৃশ্যের প্রত্যাশী বাংলার আপামর জনগণ। খুব স্বাভাবিকভাবে আজকে পুরসভার কর্মীরা যে সাহস দেখাচ্ছেন সরকার বদলের পরে, সেই সাহস গত 15 বছরে কেউ দেখাতে পারেননি। আর পারেননি বলে মানুষ নিষ্পেষিত হয়েছে, পায়ের তলায় মারিয়ে আজকে এত বড় ইমারত করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। না হলে ওই দিলীপ মণ্ডল, না হলে ওই শান্তিনিকেতন, না হলে এই যে ব্লক সভাপতি, ডেবরার তৃণমূলের ব্লক সভাপতি, এইরকম প্রাসাদোপম বাড়ি, বাড়িতে ময়ূর পোষেন। কালীঘাটের টালির চালের কথা মনে হচ্ছে। কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভের পতন কতদিনে হয়। বাড়ি ভাঙার সঙ্গে তার এই বিপুল সম্পত্তি, যে সম্পত্তির এবার হয়তো খোঁজখবর নেওয়া শুরু করছে পুরসভা, চাপে পড়ে, বিশ্বাস করুন, নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকার না এলে আজকে কোথায় গিয়ে দাঁড়াতো এই ইমারত? আকাশচুম্বী হতো, কোনো তল থাকতো না।
আর এই দল যে আজকে মুখ খোলা শুরু করেছে তাদের শীর্ষ নেতৃত্বের ওপরে, সেটাও হতো না। কিন্তু কথা হচ্ছে, দেবলীনা বিশ্বাস কি একাই না? বিদ্রোহ ঘোষণা শুরু হয়ে গেছে, যারা রয়ে যাবেন তারা নাকি খাঁটি সোনা, দলনেত্রী বুঝছেন বা দলনেত্রী বলছেন। কিন্তু কালীঘাটের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, আর সেখানে 46 জন বিধায়ক অনুপস্থিত। এর মানে বুঝতে অসুবিধা হয় না, যার মধ্যে 7 জন শারীরিক কারণ দেখালেও মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক নাকি চলে গেছেন দিল্লিতে। রাজনৈতিক মহল বলছে তিনি নাকি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন, তৃণমূল ছাড়তে পারে। বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে নির্বাচন পরবর্তী সন্ত্রাস এবং হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল, সেখানেও দলের অর্ধেকের বেশি, ধরুন প্রায় 50 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। এই 30 জন বিধায়কের উপস্থিতি যেটা প্রমাণ করে দিচ্ছে যে এই বিধায়কদের একাংশ, বলা ভালো বেশিরভাগ অংশ, নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে সংঘাতে যেতে চান না। তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা সাধুবাদ জানাচ্ছেন নতুন সরকারের কর্মসূচিকে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিযোগ করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সংবিধান মানছে না, বুলডোজার কালচার তৈরি করে সুনির্দিষ্টভাবে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে, গরিব হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এর প্রতিবাদ আজকে করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী কাল থেকে নাকি হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জে তৃণমূল রাস্তায় নামবে, বড় আন্দোলন করবে তারা। করুন, অবশ্যই। আজকেই তো শুভেন্দু অধিকারী বলেছেন যে অবশ্যই গণতন্ত্র বিরোধীদের কথা বলার অধিকার আছে, বলবেন, বিরোধীরা তো বলবেনই, গণতন্ত্রে তো এটাই সুন্দর বিজ্ঞাপন। কিন্তু অভিষেক ব্যানার্জির বিপিএল কার্ড, এটা আমরা দেখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নন, সুজিত বসু, ওই বিষ্ণুপুরের ময়ূরপোষা বিধায়ক, ওই ডেবরা তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ কর, এই যে এনারা কত গরিব, বিপিএল কার্ড এদের, সেগুলো দেখতে চাই। বাড়িতে ময়ূর পুষতে পারেন যিনি, তিনি তো সত্যি ভীষণ গরিব। যার বাড়িতে লিফট থাকবে, যার বাড়িতে এসকেলেটর থাকবে, যার বাড়ির বাইরে 3-4টে বাসের রুট বন্ধ হয়ে যাবে, মাছি গলার জায়গা থাকবে না, যার বাড়িতে চুরির টাকা ভর্তি থাকবে, তিনি তো অবশ্যই গরিব। তো এদের বাড়ি তো ভাঙা হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি সুজিত বসুর কথা ছেড়ে দিলাম, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফেল। 941% কিছু বেশি যাদের টার্নওভার, ছাপিয়ে গিয়েছেন সুজিত বসু। 2040%-এরও বেশি সুজিত বসুর টার্নওভার। কিভাবে হয় একটা ইন্ডাস্ট্রি একদিকে আর একটা মানুষ একদিকে? ভাবতে পারছেন কত গরিব এরা? খারাপ লাগছে, চোখে জল চলে আসছে। কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বাড়ি ভেঙে পড়ছে। কলকাতা পুরসভার এই 17টা নোটিশ, শান্তিনিকেতন বিল্ডিং ভাঙার 7 দিনের আলটিমেটাম, আর চারপাশের এই রাজনৈতিক কোণঠাসা পরিস্থিতি, এই সব কিছুর মাঝে অবশেষে কারা মুখ খুলছে? মুখ খুলছে তারা যারা মাথার উপরে বসে এতদিন শেষ করে দিয়েছে সব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? এই নোটিশ অভিযানের পরে কড়া অনমনীয় সুর, সমস্ত চাপ উড়িয়ে দিচ্ছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কলকাতা পুরসভা বা নতুন সরকার যা খুশি তাই করুক, যত খুশি নোটিশ পাঠাক, যত খুশি তদন্ত করুক, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। নতুন পুষ্পা, এতদিন জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলে বলে এসছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুষ্পারও বাবা, বড় পুষ্পা। যাই হোক, আপনি যা খুশি করুন, কিন্তু আপনি এখন গর্তে পড়েছেন, আর চামচিকে আপনাকে লাথি মারবেই। কেন বলছি এ কথা? কারণ আজ মেয়র ফিরহাদ হাকিম, যে ফিরহাদ হাকিমকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা 100 বার অপমানিত হতে হয়েছে, দলের অন্দরে এমন খবর মাথাচাড়া দিয়েছে বিভিন্ন সময়, সেই ফিরহাদ হাকিম আজ দুহাত তুলে নাচছেন। বেশ হয়েছে। কেন বলছি? কারণ ফিরহাদ হাকিম আজ হাত তুলে দিচ্ছেন। উনি বলছেন আমি তো কিছু জানি না। আপনি মেয়র, আপনি জানেন না, আপনার বিষয় পরে আসছি, অন্য কোনো দিন এপিসোডে আপনাকে নিয়ে কথা হবে, কিন্তু আপনি জানেন না, এটা তো হতে পারে না বস, এটা হতে পারে না। আপনি বলতে পারেন না, কুণাল ঘোষ বলতে পারে না। কুণাল ঘোষ এক কাঠি উপরে গিয়ে বলছেন এটা যার সঙ্গে হচ্ছে তিনি বলবেন, নাহলে তার আইনজীবী বলবেন। বাহ, খুব ভালো কথা, দারুণ কথা। আজকে 15 বছর ধরে যে দলটা আপনারা করে এসেছেন, সেই দলের যিনি মাথার উপর বসে আছেন, আজকে বেগতিক দেখে কাদায় যখন উনি পড়েছেন, চামচিকে হয়ে আপনি লাথি মারছেন। এটাই হয়ে থাকে, কারণ প্রবাদ তো তাই। প্রিজন ঘোষ, সরি মাফ করবেন, কুণাল ঘোষ এবং মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন দেখুন। কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন।
ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়, আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই, এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা সেই বিল্ডিংয়ের। ফিরহাদ হাকিমকে নিয়ে অন্য একদিন অন্য একটা এপিসোড করার ইচ্ছে রইল। মুখটা কালো হয়ে গেছে, খুব খারাপ লাগছে দেখতে। যাই হোক, একটা তো প্রেশার আছে, কি করবেন বুঝতে পারছেন না। আইনের পথে চলুক, স্বাগত তাকে। কিন্তু বাংলার রাজনৈতিক আকাশ এখন চরম নাটকীয়তায় আচ্ছন্ন। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার, তার একাধিক নতুন পদক্ষেপ, দারুণ পদক্ষেপ, তাদের আইনি এবং প্রশাসনিক সাঁড়াশি আক্রমণ, আর অন্যদিকে ঘরের ভেতরে কুণাল, ঋতব্রত, ফিরহাদ হাকিমদের মতো বিধায়ক এবং আরো অনেকে যারা এখনো চুপ করে আছেন কিন্তু মুখ খুলবেন যে কোনো দিন। এদের সবার বিদ্রোহ, ক্ষোভ তবে ধামাচাপা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসব কিছুর মধ্যে ঝুলে রয়েছে শান্তিনিকেতন, লিপস অ্যান্ড বাউন্স, 17টি সম্পত্তির ভবিষ্যৎ। আগামী 7 দিনের মধ্যে কি সত্যি শান্তিনিকেতনের অন্দরে পুরসভার বুলডোজার চলবে, নাকি আইনি নথির লড়াইয়ে আপাতত রক্ষা পাবেন ভাইপো? তৃণমূলের অন্দরে অভিষেকের নেতৃত্বের অবসান যে ঘটেছে তা দলের অন্দরের বিদ্রোহ বলে দিচ্ছে। আপাতত একদা দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেলাম নতুন বাড়ি খুঁজছেন। আজকের মতো বিগ স্টোরি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সমস্ত খবরের জন্য চোখ থাকুক CNN।